মানপুর গ্রামে শুরু হয়েছে এক অনাবশ্যক প্রেতের উৎপাত। এমনিতে মানপুর গ্রামটি ছিল শস্য শ্যামলায় পরিপূর্ণ একটি গ্রাম। সেখানে সর্বদা শান্তি ও সমৃদ্ধি ছিল বিরাজমান। কিন্তু এক অশনির সংকেত ধেয়ে আসে গ্রামের বুকে। গ্রামের মোড়লের স্ত্রী অর্থাৎ মালতীর শরীরে প্রবেশ করে কোনো এক অপশক্তি। এই বিদেহী আত্মা মোড়ল সহ গ্রামের প্রতিটি মানুষের উপরেই নিজের করায়ত্ত সৃষ্টি করতে থাকে। বিষয়টি নজরে পড়ে গ্রামের পুরোহিতের। মন্দিরের এই পূজারী অনেক ওঝা তান্ত্রিককে ডেকেও যখন পরিস্থিতি সামাল দিতে পারেন না, তখন তিনি নিরুপায় হয়ে পড়েন। তারানাথের স্মরণে এলে তবেই যে সমস্যার সমাধান হবে, এমনটাই আবিষ্কার করেন তিনি। আপনি কিছুই জানেন না আমরা কত বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর আমি আবার আপনাকে ঠিক করে চিনিও না, কাজে কিভাবেই বা আপনার সাথে যোগসূত্র স্থাপন হবে। সরুন, আমাকে যেতে দিন, তাড়া রয়েছে। বহু মানুষের প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে যে। আমি এই গ্রামের মধ্যে ঘটতে থাকা বিষয়গুলো আন্দাজ করতে পেরেছি, তবে জানি না এসবের হাত থেকে এত সহজে মানপুর গ্রামকে রক্ষা করতে পারা সম্ভব হবে কিনা। আপনি কে? আপনাকে তো এর পূর্বে আমি কোনোদিন এখানে দেখিনি। আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না, না চেনারই কথা। আমি হলাম একজন সাধু, তন্ত্র চর্চা করি। এইসব ভূত প্রেতের বিষয় আমার বেশ ভালোই জ্ঞান রয়েছে। এমন অনেক কিছুকেই নিজের চোখের সামনে ঘটতে দেখেছি যেগুলোর কোনো বাস্তব ব্যাখ্যা নেই। এই গ্রামের পরিবেশটাও কিছুটা তেমনই। এই গ্রামের উপর কোনো ভয়ঙ্কর প্রেতের ছায়া রয়েছে, যেটির আসল স্থান চিহ্নিত করতে না পারলে ক্ষতির সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পাবে। এরপরে কাতারে কাতারে নিরীহ গ্রামবাসী মারা যেতে থাকবেন। না, কিছুতেই নয়। দয়া করে আমাদেরকে একটা উপায় বলে দিন। আপনি যখন এই কাজে পারদর্শী, তখন আপনাকে একজনের বাসায় নিয়ে যাব, মোড়লের স্ত্রীর কাছে। ওর নাম মালতী। ওখান থেকেই সবকিছুর সূত্রপাত ঘটেছে। আপনি দয়া করে একটিবার আপনার পায়ের ধুলো দিন। বেশ, চলুন তবে। আমি ওনাকে সাথে নিয়ে মোড়লের বাসায় গিয়ে হাজির হলাম। এরপর মোড়ল মশাই আমাকে বললেন, ইনি কে পুরোহিত মশাই? এনার সাথে আজকে পথে হঠাৎ সাক্ষাৎ ঘটল। ওনার নাম অমর জীবন। ইনি এই সকল বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেছেন। সত্যি খুবই গুণী মানুষ। এই বিষয়ে ওনার বিশেষ প্রতিভা রয়েছে। না হলে না দেখে এত কথা উনি কোনোভাবেই বলে দিতে পারতেন না। ওনার বিচার করবারও বেশ ভালো ক্ষমতা রয়েছে। বেশ বেশ, তাহলে দয়া করে আপনি আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আমি চেষ্টা করতে পারি মাত্র, বাকিটা ঈশ্বরের উপর। অমর জীবন মালতীর ঘরে প্রবেশ করতেই সে অমর জীবনের দিকে তাকালো। সকলেই দেখলাম মালতীর চুল একেবারে উস্কো খুস্কো। সে একটা মরা বিড়ালকে ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেটি দেখা মাত্রই আমার একেবারে গা ঘিন ঘিন করে উঠল। এমন সময় অমর জীবন একটা শিশি বার করলেন। সেটির মধ্যে থেকে সামান্য কিছুটা গঙ্গার জল নিয়ে মালতীর দিকে ছিটিয়ে দিতেই দেখলাম মালতী চিৎকার করে ওই বিড়ালটিকে হাত থেকে ফেলে দিল। এরপরে অমর জীবনের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে বিরক্ত করলে? আমার খাওয়ার সময় যদি কেউ আমাকে বিরক্ত করে, তাহলে আমি তার সাথে কি করি জানিস? তুই দেখ এবারে কি হয় তোর সাথে, দেখ। এই বলেই মালতী চোখ দিয়ে অমর জীবনের ডান হাতের দিকে তাকাতেই দেখলাম অমর জীবন আর ওই হাতটিকে নাড়াতে পারছেন না। ওর হাতটা ধীরে ধীরে অকেজো হয়ে যেতে শুরু করলো।
দেখে দেখে আমাদের সকলের চক্ষু তো একেবারে চড়ক গাছ। সুস্থ সবল লোকটিকে মাটিতে ফেলে দিল মালতী। যন্ত্রণায় কাতরাতে থাকলেন অমরজীবন। এরপরে বিড়বিড় করে কি সব মন্ত্র পাঠ করে কোনো রকমে তিনি বেরিয়ে এলেন ঘরের বাইরে, আর মোড়ল মশাইকে ইশারায় ওই ঘরের দরজাটিকে বন্ধ করে দিতে বললেন। মোড়ল দরজাখানা বন্ধ করে দিলেন। দেখুন, আমি সবটা বিচার করে দেখলাম। এই শক্তির সাথে পেরে ওঠা আমার সাধ্যের বাইরে। এর সাথে পারতে হলে অনেক বড় সিদ্ধ তান্ত্রিকের প্রয়োজন, আর এই কাজ একমাত্র করতে পারেন আমার গুরুদেব তারানাথ চাটুর্য মশাই। উনি ছাড়া এই কাজ কেউ সেভাবে করতে পারবেন না। কিন্তু ওনাকে পাবো কোথায়? উনি বেলিয়াতলা গ্রামের বাসিন্দা। ওখানে গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করুন, আর আমার কথাখানা ওনাকে অতি অবশ্যই জানাবেন। উনি একমাত্র এই গ্রামকে পিশাচের কবল থেকে মুক্ত করতে পারেন। ব্যাস এইটুকুই অমরজীবন আমাদেরকে জানিয়েছিলেন। এরপরে তিনি ওই গ্রাম ছেড়ে নিজের গন্তব্যের দিকে প্রস্থান করে যান। এই সব কিছুর সমাধান আপনি করতে পারবেন বলেই তিনি বলে গিয়েছেন। তাই এখন গ্রামের সকলের প্রাণ রক্ষার আর্জি নিয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি বাবা। আপনি আপনি এর একটা বিহিত করুন, আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না। সবই বুঝলাম। অমর জীবনের সঙ্গে আপনার সাক্ষাৎ যখন ঘটেছে, তখন জেনে রাখুন আমার সঙ্গে আপনার সাক্ষাৎ ঘটতই, কারণ তিনি বিপদের সংকেত বুঝতে পেরে যান। তিনি যেখানেই যান সেইখানকার ঘটনার সাথে আমার একটা সম্পর্ক থাকবেই। বলতে পারেন আমার সঙ্গে ওনার একটা আত্মিক যোগসূত্র রয়েছে। কিভাবে সেটি হয়তো ঐশ্বরিক মায়ার বাঁধনে আবদ্ধ। মাঝে মাঝে আমার ওনার সাথেও সাক্ষাৎ ঘটে। আমি ওনাকে দীক্ষা দিয়েছিলাম। তন্ত্রশাস্ত্রে দীক্ষিত হওয়ার পরই তিনি তন্ত্রের ক্রিয়া করতে শুরু করেছিলেন। উনি যখন আমার কথা বলেছেন তখন জেনে রাখুন আমাকে সেখানে যেতেই হবে। উনি যখন আমাকে স্মরণ করেন আমি ঠিক অনুমান করতে পারি। আচ্ছা বেশ, তাহলে আর বিলম্ব করে লাভ নেই। তার চেয়ে বরং গ্রামের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমি আর পুরোহিত মশাই মানপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মানপুরে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আসলে পথে কোনো যানবাহনের উপস্থিতি না থাকায় গোটা রাস্তাটাই আমাদেরকে পদব্রজে পেরোতে হয়েছিল। শেষমেশ দেখলাম আমরা দুটিতে গ্রামের সীমান্তে পৌঁছে গিয়েছি। আমরা আমরা পৌঁছে গিয়েছি বাবা। এদিকে আসুন, এই পথ দিয়েই মোড়লের বাড়ি যেতে হবে। বেশ, তাহলে চলুন। এই তো পুরোহিত মশাই, আপনি ফিরে এসেছেন। যাকে সঙ্গে করে নিয়ে আসবেন বলেছিলেন তাকে কি নিয়ে এসেছেন? ঈশ্বরের করুণায় আমি তার হদিশ খুঁজে পেয়েছি মোড়ল মশাই, আর উনি আমার সঙ্গেই এসেছেন। এই যে, ওনার নাম তারানাথ তান্ত্রিক। নমস্কার। আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে সবটাই শুনেছি। আমাকে বিষয়টা একটু খতিয়ে দেখতে দিন, তা না হলে আমি কিছুই ঠিক বুঝে উঠতে পারবো না। এরপরে আমি মালতীর ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা খুলে ঘরের ভিতর ঢুকে পুনরায় দরজা বন্ধ করে দিলাম। দেখলাম মালতী মাথা নিচু করে বসে রয়েছে। আমি দরজাটা আটকে দিয়ে তাকে উদ্দেশ্য করে বললাম, কিরে, কে তুই? আমি জানি তুই তোর কোনো উদ্দেশ্য সাধনের জন্য এই গ্রামে এসে বাসা বেঁধেছিস। তুই সকলের চোখে ফাঁকি দিতে পারলেও জেনে রাখিস আমার চোখে কোনো দিনও ফাঁকি দিতে পারবি না। আমি তোকে এত সহজে এ গ্রামের নিরীহ মানুষগুলোর জীবন নিয়ে খেলতে দেব না। বল, কে তুই? কে? তুই তো নাকি সবই বুঝতে পারিস, তাহলে এটাও আশা করি বুঝে যেতে পারবি। কিরে, বোঝ বোঝ তাহলে কোথা থেকে আমি এসেছি। এটা তো তোর জেনে যাওয়া উচিত। কি
তাই নয় কি? আমি দেখলাম ওই প্রেতিনী আমার সাথে ভনিতা করে চলেছে। আমি সেখানে সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এলাম। এরপরে মোড়ল ও পুরোহিতকে কিছু না বলেই বাড়ির বাইরে গেলাম। তারপরে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গেলাম। কোথাও যদি কিছুর একটা হদিশ খুঁজে বার করতে পারা যায়, কিন্তু আমি সেভাবে কোনো সংকেতই খুঁজে পেলাম না। একটা সময় একটা গাছের কাছে এসে বসে পড়লাম। রাত তখন বেশ গভীর। গাছের দিকে তাকাতেই টনক নড়ল। সেখানে একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ব্যাপারটা দেখে আমারও একটু অস্বাভাবিক বলে মনে হলো। সামনের দিকে তাকিয়ে দেখলাম দিগন্ত বিস্তৃত শস্য ক্ষেত বিরাজমান। ওই ফাঁকা জায়গাটির থেকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আমার নাকে ভেসে আসতে শুরু করলো। ও দাদা, আরে ও দাদা, একটু দাঁড়ান। আমাকে ডাকছেন কেন? আর এত রাতে সাইকেলে করে আপনি বা কোথায় যাচ্ছেন? আমি এই গ্রামের স্কুলের মাস্টার। আপনি কে? আপনাকে তো এত আগে এই গ্রামে কোনোদিনও দেখিনি। তাছাড়া এত রাতে এই গাছতলায় দাঁড়িয়ে কি করছেন? জানেন না সন্ধ্যার পর এই দিকে কেউ আসে না। এইখানেই তো সেই বিপদটা ঘটেছিল। মালতী মানে মোড়লের স্ত্রী এখান থেকে বাড়ি ফেরবার পরেই তো ওর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছিল। শুধু তাই নয়, এই অসত্য গাছটা বহু বছরের পুরনো। এই গাছটাকে অশুভ বলে মনে করা হয়। আমাদের এমনটাই ধারণা, এই গাছটার কোনো একটা দোষ অবশ্যই রয়েছে। যান যান, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাকে এত কিছু বলবার জন্য। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি একজন সাধক। মৃত্যুর ভয় আমি পাই না। লোকটি আমার সামনে দিয়ে সাইকেলটিতে প্যাডেল করে তাড়াতাড়ি চলে গেলেন। আমি বুঝলাম তিনি নিশ্চিত রূপেই কোনো বিপদের সংকেত পেয়েছেন, না হলে এমনটা আমাকে বলতেই বা যাবেন কেন। দেখলাম ওই গাছটির বেশিরভাগ পাতা কালো বর্ণ ধারণ করেছে। সাধারণত কোনো গাছে কোনো কালো ছায়ার বাস হলে তবেই ওই পাতাগুলির বর্ণ কালো হয়। সেদিন রাতে আমি ঠিক কিছুই বুঝতে পারলাম না। ফলে সব কিছু দেখে আবারও মোড়ল মশাইয়ের বাড়িতেই ফিরে এলাম। ফিরে মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বললাম, আমি এই মুহূর্তে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না, তবে আমার মনে হচ্ছে ওই গাছটির সাথেই এই কালো ছায়ার একটা যোগ রয়েছে। সেটা অবশ্য সময় বলে দেবে কিসের থেকে কি ঘটেছে। সেদিন রাতের বেলায় আমি মোড়ল মশাইয়ের বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলাম। রাত যখন প্রায় 2টো বাজে, তখন দেখলাম মালতীর ঘরের দরজাটা আপনা থেকেই খুলে গেল। মালতী সেখান থেকে বেরিয়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে শুরু করল। আমিও অপেক্ষা না করে মালতীর পিছু নিতে শুরু করলাম। এগিয়ে চললাম। দেখলাম আবহাওয়ার অবস্থা একেবারেই ঠিক নেই। জোরে জোরে বাতাস বইতে শুরু করেছিল, ঝড় উঠল। মালতী গিয়ে দাঁড়ালো সেই গাছটির সামনে। আমি তো দেখে একেবারে অবাক। দেখলাম মালতীর শরীরের ভিতর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে গিয়ে গাছের সব থেকে বড় ডালটির কাছে পৌঁছল। মালতীর শরীরটা অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। তারপরে ওই কালো ধোঁয়াটি একটি ভয়ঙ্কর প্রেতিনীর মূর্তি ধারণ করল। সেটা দেখা মাত্রই আমার সন্দেহ একেবারে নিশ্চিত সিদ্ধান্তে পরিণত হলো। আমি যা ভেবেছিলাম সেটাই হলো, অর্থাৎ একটি প্রেতিনী এই গাছটির উপরে কবজা করেছে। এটাই হলো তার আসল বাসস্থান। এই গাছটিকে যদি সংস্কার করা যায়, তাহলে ওই প্রেতিনীও এখান থেকে সরে যেতে বাধ্য হবে, না হলে এই গ্রামকে আর কোনোভাবেই মুক্ত করা যাবে না। মালতী ফিরে এলো বাড়িতে। সব কিছু স্বাভাবিক হয়ে গেল। সকালে আমি মোড়লকে বললাম, আমি সবটাই আন্দাজ করে ফেলতে পেরেছি।
একটাই উপায় রয়েছে এই সব কিছুর সাথে মোকাবিলা করবার, আর সেটি হল ওই বৃক্ষের সংস্কার। অশ্বত্থ গাছটিতেই বেষ্টন করে রয়েছে কালো ছায়া। এই ছায়াটি অজান্তেই এই গ্রামের বুকে এসে ওই গাছটিতে আশ্রয় নিয়েছে। এর আদৌ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা আমার জানা নেই, তবে এটুকু বলতে পারি এই গ্রামটিকে শান্তিতে থাকতে দিতে চায়নি সে, তাই এখানে এসে উপস্থিত হয়েছে। এর সাথে মোকাবিলা করলে হার নিশ্চিত। যদি সত্যিই একে গ্রাম থেকে উচ্ছেদ করতে হয় তাহলে ওই অশ্বত্থ গাছটির সংস্কার সাধন করতে হবে, তবেই এর একটা বিহিত ঘটা সম্ভব। বেশ, আপনি যখন বলছেন তখন আপনার কথাতেই আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমরা আপনার সাথে রয়েছি। কিভাবে ওই বৃক্ষের সংস্কার করতে হবে যদি একটু বলেন। বিষয়টা যতটা সহজ ভাবছেন ঠিক ততটা সহজ নয়। আপনার স্ত্রীর শরীরটিকে আশ্রয়স্থল বানিয়েছে ওই প্রেত। আপনার স্ত্রীকে যে করেই হোক ওই গাছের কাছে নিয়ে যেতে হবে। তারপরে আমি এক বিশেষ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আপনার স্ত্রীর শরীর থেকে ওই প্রেতটিকে বাইরে বের করে আনব। সেটি তখন ওই গাছটিকে আশ্রয় করতে বাধ্য হবে, কারণ এই সকল প্রেতেরা শরীর খুঁজতে থাকে। কাজেই মালতীকে ছেড়ে দিয়ে সে অন্য কাউকে আশ্রয় করতে চাইবে, কিন্তু আমার মন্ত্রের শক্তির দ্বারা সে কারোর শরীরের ভেতরেই প্রবেশ করতে পারবে না। অগত্যা তাকে ওই বৃক্ষটিকেই আশ্রয় করতে হবে। বেশ, তাহলে এরপরে আপনি যেভাবেই হোক নিজের কাজগুলো করতে থাকুন বাবা। আমি গ্রামবাসীদেরকে সাথে নিয়ে আজকে একটা ফোন দিয়েটে মালতীকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। না, মালতীকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ মালতী নিজেই ওই গাছের কাছে যাবে। ওই জায়গাটি তাকে টানে, কারণ সেখানেই যে সে নিজের আশ্রয়স্থল বানিয়েছে। তাই নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে হবে আমাদের। মালতী ঠিক নিজের সময় মতন সেখানে গিয়ে হাজির হবে। বেশ বেশ, আমি তাহলে পুরোহিত মশাইকে খবরটা দিয়ে আসি। রাতের বেলা ওনাকেও প্রস্তুত থাকতে বলবো। বেশ, তাহলে আপনি বরং তাই করুন। রাত হয়ে গেল, বেশ গভীর রাত। আমার সন্দেহই একেবারে সঠিক প্রমাণিত হল। মালতী রাতের অন্ধকারে ঘরের দরজা পেরিয়ে বাইরে বেরোল। আমরাও সকলে ওকে অনুসরণ করতে লাগলাম। চুপি চুপি ওকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। আমাদের সকলের হাতেই ছিল একটি করে মশাল। প্রেতেরা আগুনকে বড্ড ভয় পায়, তাই সহজে আগুনের কাছে আসতে পারে না। দেখলাম মালতী ঠিক ওই অশ্বত্থ গাছটির কাছে এসেই দাঁড়িয়েছে। এরপরে সে মাথাটাকে ঝাঁকালো। তারপরেই দেখলাম ধপ করে একটি শব্দ করে তার শরীরটি পড়ে গেল মাটিতে, আর তার শরীর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর প্রেতিনী। কি বিকট তার চেহারা, কি বিকট তার হাসির শব্দ! আমি যে এই গ্রামটিকে কবজা করে রেখেছি, আর আমার জন্যই যে এই গ্রামের সব ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেটা কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এইভাবে গ্রামের শান্তিকে আমি নষ্ট করব। গ্রামের লোকেরা ঈশ্বরে বিশ্বাস করে না, করে না। কই এখন কোন ঈশ্বর আসছে তাদেরকে রক্ষা করতে? কেউ কি তাকে বাঁচাতে পারবে? দেখব দেখব কে বাঁচায়, দেখবো আমি। আর এই মালতীর শরীরটার মধ্যে আমার থাকতে ভালো লাগছে না, ভালো লাগছে না। অনেক দিন তো থাকলাম, এবারে অন্য কারোর শরীর খুঁজে বার করতে হবে। যাই, এই বিড়ালটাকে শিকার করি। ওই যে সাদা ধবধবে বিড়ালটা হেঁটে যাচ্ছে না, ওটাই ওটাই।
যেই না সেই প্রেতিনী ওই বিড়ালটিকে ধরতে যাবে, অমনি আমি মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হিম কুম ক্লিম হিম ফট স্বাহা, হিম হুম ক্লিম কুম হিম ক্লিম ফট স্বাহা। সাথে সাথেই এক নাগপাশের মধ্যে আবদ্ধ হয়ে গেল সেই প্রেতিনীর আত্মা। সেখান থেকে সে আর কোনোভাবেই বাইরে বেরোতে পারল না। কিরে, নিজেকে খুব চালাক ভেবেছিলিস তাই না? এইবারে তুই কোথায় যাবি, কিভাবে পালাবি? আমি তোকে এখান থেকে বেরোতে দেব না। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। এই গাছটির উপরেই এসে বাসা বেঁধেছিস তুই। কি চাস তুই, বল বল কে তুই? বলছি এভাবে মন্ত্র পড়ে আমাকে আর কষ্ট দিস না, ওদের ছাড়া কষ্ট দিস না আমাকে। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। আমার নাম ছায়া। আমি মরেছিলাম অপঘাতে, বিষ খেয়ে মরে গেছিলাম আমি। আসলে বিয়ের খুব শখ ছিল আমার, জানিস, বড্ড শখ ছিল। কিন্তু আমার বর আমাকে গ্রহণ না করায় শেষমেশ মরতে বাধ্য হয়েছিলাম আমি। অপূর্ণ ইচ্ছে নিয়ে মরতে হয়েছিল বলেই আমি প্রেতিনীতে পরিণত হয়ে যাই। এবারে আমি মানুষের ক্ষতি করতে থাকি, ক্ষতি করতে থাকি। এতেই আমার শান্তি, এতেই আমার আনন্দ। তাই এই গ্রামে এসেছিলাম। এখানে এসে কোথায় বাসা বাঁধবো দেখে এই গাছটা নজরে পড়েছিল। ব্যাস, পেতনিদের কাছে অসত্য গাছের থেকে ভালো স্থান আর কি বা হতে পারে? কি বা হতে পারে বল? তাই আমি এখানেই থাকতে শুরু করলাম। এরপরে এই গ্রামের সুখী পরিবারগুলোর ওপর কুনজর ফেললাম। এদেরকে নিজের ক্ষমতার সাথে পরিচয় করাতে শুরু করলাম। সধবাদের জীবনগুলো নষ্ট করে বেশ শান্তি পেলাম। তবে রে বেটা, এই নাকি তোর কাজ? তুই মানুষকে এভাবে কষ্ট দিবি? নিজে অপঘাতে মরেছিলিস বলে কি সবাইকে কষ্ট দিয়ে মারবি তুই? দাঁড়া, এইবারে লঙ্কা পোড়ার ছ্যাঁকাকে দেখ কেমন লাগে, দেখি তুই কি করতে পারিস। ওরে বাবারে, ওরে বাবারে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। আমি কথা দিচ্ছি, আমি এই মানপুর ছেড়ে চিরকালের জন্য চলে যাব। আর যাওয়ার প্রমাণ হিসেবে এই অসত্য গাছের সব থেকে বড় ডালটাকে ভেঙে দিয়ে যাব। তাহলে হবে তো? হ্যাঁ, হবে তো? তাহলে শান্তি তো? এবারে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে রে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে। বেশ, তাড়াতাড়ি আজকে ভোর হওয়ার আগেই এই গাছের সব থেকে বড় ডালটা ভাঙতে হবে তোকে। না হলে কিন্তু আমি তোকে চিরকালের জন্য এই বোতলের মধ্যে বন্দি করে ফেলবো। তুই তখন আর কোথাও পালাতে পারবি না। না 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 না, আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আমাকে বন্দি করিস না, আমাকে বন্দি করিস না। এই আজকের পরে আমি মুক্ত হয়ে যাব, আর কারোর কোনো ক্ষতি করব না, কারোর কোনো ক্ষতি করব না। কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। এরপরে দেখলাম সেই অশ্বত্থ গাছের সব থেকে বড় ডালটি ভেঙে মড় মড় শব্দ করে পাশে পড়ে গেল, আর একটা বিকট হাসির শব্দ কানে এলো। হ্যাঁ মোড়ল মশাই, আর চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে গিয়েছে। ওই প্রেতিনী এই এলাকা ছেড়ে পালিয়েছে, ওর মুক্তি নিশ্চিত। ও যা ভয় পেয়েছে আর কোনোদিনও এভাবে কারোর অনিষ্ট করতে পারবে না। এরপরে আমি সব ঠিকঠাক করে পুনরায় নিজের গ্রামে ফিরে এসেছিলাম। সব সমস্যার সমাধান ঘটে গিয়েছিল। সত্যি ঠাকুর মশাই, আপনার এলেম আছে।
এত কিছুর সাথে মোকাবিলা করার শক্তি বোধহয় ঈশ্বর কেবলমাত্র আপনাকেই দিয়েছেন। আপনি ছাড়া সত্যি এই কাজ কারোর দ্বারাই সম্ভব হতো না, একমাত্র আপনিই পেরেছেন। না, গল্পটা সত্যিই অসাধারণ ছিল। এর থেকে তাহলে আমরা কি শিক্ষা পেলাম ঠাকুরমশাই? হ্যাঁ বিভূতি, এটা তুমি একটা দারুণ প্রশ্ন করেছ। এই কাহিনীটির থেকে আমরা এই শিক্ষাই পেলাম যে আমরা হিন্দু জাতি হওয়ার কারণে সর্বদা শাস্ত্র মেনেই চলা উচিত। শাস্ত্রে কিন্তু অনেক রকমের বিধান রয়েছে যেগুলোকে আমরা সঠিক বলে মানি না, যেটা ইচ্ছা করে সেটাই করতে থাকি। আর তারপর এক সময় আমরা অজান্তেই ঈশ্বরের প্রতিও অবিশ্বাসী হয়ে উঠি। যে ব্যক্তি শাস্ত্র মানেন তিনি শাস্ত্রের বিধিনিষেধগুলোকেও মেনে চলেন। তবে সব ক্ষেত্রে কি আর শাস্ত্র মেনে চলা যায়? কিন্তু রাতের বেলা এলোচুলে ঘুরে বেড়ানো কিংবা রাতের বেলা গাছের নিচে দাঁড়ানো, এসব তো শাস্ত্রে বারণ করাই আছে। কিন্তু আমরা আর কতজনই বা সেসবের ধার ধারি বলো? এই অবিশ্বাসের জন্যই আমাদের উপর থেকে ঈশ্বরের ছায়া উঠে যায়। অবিশ্বাসী মন সর্বদা কালো শক্তিকে আকর্ষণ করে। সেই কারণেই মালতীর শরীরে ওই কালো শক্তি বাসা বেঁধেছিল। আর সেই সব সধবাদের শরীরেও যারা এই সকল নিয়মের ধার ধারেনি, ফলে কালো শক্তি তাদের শরীরে বাসা বেঁধেছিল। আর পরিণতি তো জানতেই পারলে। বিশ্বাস মানুষকে রক্ষা করে, আর অবিশ্বাস ও অনাচার মানুষকে কুপথে ঠেলে দেয়। সবটাই বিশ্বাস আর অবিশ্বাসের মায়াজাল। যারা আজও এসব মানেন তারা কোনো দিনও বিপদে পড়েন না। এটাই হলো এই ঘটনার থেকে প্রাপ্ত শিক্ষা। বাহ, বেশ অসাধারণ বোঝালেন তো ঠাকুরমশাই। সত্যি আপনার কাছে গল্প শুনতে আসাটা কিন্তু একেবারে সার্থক। আচ্ছা, আজকে তাহলে আমরা উঠলাম, বুঝলেন ঠাকুরমশাই? আবার একদিন এসে আপনাকে এইভাবেই জ্বালাবো, একটা নতুন গল্প শুনবো কিন্তু। এই বলেই আমি আর কিশোরী সেদিন ঠাকুরমশাইয়ের ভিটে থেকে বেরিয়ে এসেছিলাম। ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু আবারও একটা নতুন কাহিনীর অপেক্ষায় ছিলাম আমরা। কারণ তারানাথের কাহিনীর মধ্যে কেবল ঘটনা থাকতো না, সেই সাথে প্রতিটি কাহিনী নতুন নতুন শিক্ষা বহন করত, যেগুলি আমাদের মতন সাধারণ মানুষদের জীবন নির্ধারণের ক্ষেত্রে মোক্ষম শিক্ষণীয় দলিল বলা চলে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।